পরিযান পর্ব ২৭ লিখেছে ঈশিতা রহমান সানজিদা। বউ দুই অক্ষরের শব্দটি সম্পূর্ণ নতুন পরি আর শায়েরের কাছে। পরি আজ কারো বউ, তাকে কেউ বউ বলে পরিচয় দিচ্ছে। শীতল স্রোত বইছে যেন শরীরে। পরি শায়েরের থেকে একটু দূরে দাঁড়ালো। মহিলাটিকে দেখে মনে হচ্ছে অবাক হচ্ছে। মধ্যরাতে কেউ যদি এসে বলে আমি বিয়ে করেছি তাহলে তো অবাক হওয়ার কথা। মহিলাটি দরজা ছেড়ে বের হয়ে এসে পরির সামনে দাঁড়ালো। হারিকেন মুখের উপর ধরে দেখার চেষ্টা করলো। তারপর বলল, বউ? হ্যাঁ রে শেহরান, তুই মজা করছিস নাকি? এত রাতে কেউ মজা করে? আমার ঘরের চাবি দাও। এত রাইতে বউ পাইলি কই? কার বউ লইয়া আইসোস? মাঝরাতে ঘুম ভেঙেছে তো তাই উল্টা পাল্টা বকছ। চাবি দাও, আমি আমার বউ নিয়ে ঘরে যাই। শায়েরের মুখে বারবার বউ শুনতে লজ্জাবোধ করছে পরি। তবে এখন আর তার কিছু বলা বা করার নেই, তাই চুপ করে দাঁড়িয়ে আছে সে। ফুপু আবার বলে উঠল, আরে থাম, বউ কি এমনি ঘরে যাইব নাকি? নিয়ম আছে না? রাত দুপুরে আবার কিসের নিয়ম ফুপু? এখন সবাই ঘুমাচ্ছে, কাল সকালে যা করার করো। ফুপু শুনল না, দৌড়ে উঠোনে চলে গেল। হাঁক ছেড়ে ডাকতে লাগলো সবাইকে। পরি ভরকে গেল মহিলার কাণ্ডে। সে চিৎকার করতে করতে বলল, ওরে কেডা কোথায় আসস রে? হক গলে বাহির হ, শেহরান বউ লইয়া আইছে। ওরে হেরো না, আকবর, আবুল, বাবুরে। কানে হাত চেপে ধরে পড়ি। এই মহিলার গলার আওয়াজে কান দুটোই না নষ্ট হয়ে যায়। এ কোথায় এসে পড়ল? বিস্ময়ে কিংকত বিমুখল পড়ি। ওদিকে ফুপু ডেকেই চলেছে। ঝনাত ঝনাত করে দরজা খোলার আওয়াজ শোনা গেল। তিনজন দম্পতি বের হয়ে এলো আলো হাতে নিয়ে। হাই তুলতে তুলতে হেরোনা নামের মহিলা এসে বলে, আরে খুশি না আপা, এত রাইতে চিল্লাও কেন? ডাকাত পড়ছে নাকি? হুদা কামে কি চিল্লাই? দেখ, শেহরান বউ লইয়া আইছে। হেরোনা চমকে ওঠে খুশিনার কথায়। শায়ের বিয়ে করেছে? তবে তিনি এতে বেশ খুশি হলেন। বাসুরের ছেলেকে এমনিতে তিনি অপছন্দ করেন। বাবা মা মারা যাওয়ার পর সবাই শায়েরকে এড়িয়ে চলে। হেরোনা তো দেখতেই পারে না। তার উপর হেরোনার বড় মেয়ে চম্পা শায়ের বলতে পাগল। শায়ের এই বাড়িতে আসতোই না, বছরে ২-১ বার আসে, তাও খুশিনা ফুপুর কাছে। হেরোনার চিন্তায় ছিল কিভাবে শায়ের থেকে মেয়েকে সরাবে। এখন দেখছে মেঘনা চাইতেই জল। সে উকি দিতে দিতে এগিয়ে গেল পরীর দিকে। মুখ ভেঙছে বলে, কই দেখি দেখি, এতিম পোলাডারে মাইয়া দিল ক্যাডা? শায়ের চুপ করে রইল। এটা নতুন কিছু না, সহ্য হয়ে গেছে এসব, ছোট থেকে শুনে আসছে সে। খুশিনা ধমক দিয়ে বলে, চুপ থাক, আগে ওগরে ঘরে নেওয়ার ব্যবস্থা কর, থালাই কইরা কাদামাটি লইয়া আয়। বউ ঘরে তুলতে হইব তো। হেরোনা মুখ ঘুরিয়ে মেজোজা রিনাকে বলে, তুই যা, আমি চৌকি নিয়ে আহি। পরি সব কথা শুনছে। ওদের ব্যবহার ওর ভালো লাগছে না। এইভাবে কষ্ট দিয়ে কথা বলার কি আছে? রাগ হচ্ছে হেরোনার উপর। রিনা একটা থালাতে করে ভেজা কাদা নিয়ে এসে উঠোনে রাখে। হেরোনা দুটো চৌকি এনে রাখলো তার সামনে। খুশিনা শায়েরকে উদ্দেশ্য করে বলে, এই স্যামরা, বউ লইয়া ইহানে খাড়ায়। শায়ের বুঝতে পারল ওরা তাকে ছাড়বে না, তাই সে পরীর কাছে গিয়ে বলে, চলুন, না হলে ওরা শান্ত হবে না। কি বউয়ের লগে গুজুর গুজুর করস? হাত ধইরা আন। শায়ের হাত ধরল পরীর। তারপর এসে দুজন দুই চৌকির উপর দাঁড়ালো। খুশিনা একটা বাটিতে করে খানিকটা খেজুরের গুড় এনে বলল, ও নতুন বউ, মুখ খোলো দেহি, মিডা খাও, তাইলে মিডা মিডা কথা কইবা। পরি নেকাব খুলল না। সামনে তিনজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। পরি শায়েরের দিকে তাকাতেই সে বলল, আমি ছাড়া আমার বউয়ের মুখ কোনো পুরুষের দেখা নিষিদ্ধ ফুপু। মনে হয় আসমানের পরি ধইরা আনছে, যে অন্য কেউই দেখলে লইয়া যাইব। কথাটা বলেই খিলখিল করে হাসতে লাগলো হেরোনা। সাথে রিনাও যুক্ত হলো। শায়ের মুচকি হেসে বলল, আসমানের পরি কিনা জানি না, তবে সে এখন আমার ঘরের পরি, বুঝলেন? হাসি বন্ধ করলেন ওনারা। খুশিনা বললেন, তোরা ঘরে যা, আমি বউ নিয়া পরে যামু। হেরোনা চলে গেলেও রয়ে গেল রিনা। আকবর, আবুল, বাবু নিজ ঘরে চলে গেল। খুশিনা গুড় খাওয়ালো না। পরীকে বলে, ও বউ, এই কাদায় পাও দেও দেহি। পরি তাই করল, কাদাতে পা ডুবিয়ে দিল। রিনা পা ধুয়ে দিল। তারপর শায়েরকে ওর ঘরের চাবি দিল খুশিনা। পরীকে সাথে নিয়ে পাশের ঘরে গেল শায়ের।
চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো ওরা। খুশিনা এসে হারিকেন দিয়ে গেল। আলোতে পরি স্পষ্ট দেখতে পেল ঘরের ভেতরটা। ঘরের একপাশে একটা পালঙ্ক, তবে বেশ বড় নয়, দুটো জলচকি আর একটা ছোট আলমারি। ঘরের বেশিরভাগ জায়গা খালি। ঘরটা যে সম্পূর্ণ টিনের তাও বুঝলো পরি। সায়ের একপাশে ব্যাগ রেখে বাইরে চলে গেল। পরি আবার পুরো ঘরে চোখ বুলায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবেই বা না কেন? খুশিনা কয়েকদিন পর পর পরিষ্কার করে। অপরিষ্কার জায়গা সায়ের একদম পছন্দ করে না। নেকাবটা এবার পরি খুলল। মাথার ওড়নাটা খুলতেই পিঠ ছড়িয়ে গেল ঘন চুলগুলো। পরনের শাড়িটা ঠিক করতে করতে খেয়াল করলো সে বেলি ফুলের গ্রান পাচ্ছে। তীব্র সে গ্রান অনুসরণ করে পরি জানালার ধারে গিয়ে দাঁড়ালো। জানালার পাশে একটা বেলি ফুল গাছ লাগানো, তাতে অনেক ফুল ধরেছে। জানালার গ্রিল ধরে পরি সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়ল। কম্বল আর বালিশ নিয়ে ঘরে ঢুকলো সায়ের। পরির দিকে প্রথমে চোখ গেল তার। পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পরি। সায়ের কথা না বলে পালঙ্কের ওপর বালিশ আর কম্বল রাখলো। আল্লাহ, ওইখানে কি করো নতুন বউ? পরি চমকে পিছনে তাকালো খুশিনার দিকে। সায়ের নিজেও তার ফুপুর দিকে তাকালো, কিন্তু খুশিনার মুখ থেকে একটু শব্দও আর বের হলো না। সে এক ধ্যানে পরির দিকে তাকিয়ে আছে। ফুপুর ভাবান্তর না দেখে তার দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো পরির দিকে। জোরে বলতে না পারলেও বিড়বিড় করে সে বলে উঠল, মাশাল্লাহ। খুশিনা ভাবল সে বোধহয় স্বপ্ন দেখছে। তার শায়েরের জন্য এত সুন্দর মেয়ে আল্লাহ রেখেছেন, এটা তিনি কল্পনাও করতে পারেনি। পরির দিকে দৃষ্টি রেখে তিনি এগিয়ে গেলেন। থুতনিতে হাত রেখে বললেন, আমার শেহরান এত সুন্দর বউ আনছে, চাঁদের লাহান চেহারা। ও শেহরান, তোর ভাগ্য যে ভালা তা তো এতদিন বুঝি নাই রে। দামিনিয়া সুখী হও মা, আমার শেহরান বড় ভালা গো নতুন বউ। পরি শায়েরের দিকে তাকালো। সে এখনো চোখের পলক ফেলতে পারেনি। মনে হচ্ছে চোখের পলক ফেলতে গেলে পরি উদাও হয়ে যাবে। শায়েরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আড়ষ্ট হলো পরি। মাথা নিচু করে ফেললো তখনই। খুশিনা বলল, হলদিগ্রান অহনো গায়ে আসে তো, এই রাইত বিরাইতে জানালার ধারে কি করো? তেনারা আশেপাশে আসে গো, রাইতের বেলা বুঝি বাইরে যাও? খুশিনা বিদায় নিয়ে ঘরে চলে গেল। শায়ের জানালা বন্ধ করে দিল। এখনো কি করবে ভেবে পাচ্ছে না। উসখুস লাগছে। নতুন বিয়ে করলে কি সবাই এরকম অস্থির অবস্থায় পড়ে? আগে তো পরির সাথে কথা বলতে এরকম লাগতো না, আজ বউ বলে কি এরকম হচ্ছে? কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে চোখ মেলল সে। পরি পালঙ্কর ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। শায়ের বলল, আপনার বাবার মতো ঐশ্বর্য নেই আমার। জানি না আপনাকে ঠিক কতটা ভালো রাখতে পারবো, তবে আপনাকে ভালো রাখার সব রকমের চেষ্টা আমি করব। এখন ঘুমিয়ে পড়ুন। পালঙ্কের উপর উঠে বসে পড়ি। কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল সে, কিন্তু শায়ের জলচকিতে বসে রইল। পরি ভাবল, বাকি রাতটুকু কি শায়ের এভাবে কাটাবে নাকি? শীত অনেক, কষ্ট হবে তো। কিন্তু এ কথা মুখ ফুটে পরি বলতে পারল না। আজ লজ্জায় মুখের কথা বারবার আটকে আসছে। সকালে বেশ দেরি করেই ঘুম ভাঙে পরির। আড়মোড়া ভেঙে উঠতেই পাশে তাকালো। শায়ের নেই, জলচকি ফাঁকা। কখন ঘুম থেকে উঠল সে। পালঙ্ক থেকে নেমে বাইরে আসতে যেও পরি থেমে গেল। না জানি বাইরে কতজন পুরুষ আছে। পরির আর যাওয়া হলো না, তাই চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর একদল মহিলা এলো ঘরের মধ্যে। পরি চট করে দাঁড়ালো ওনাদের দেখে। মহিলাগুলো পরীকে দেখে হা করে তাকিয়ে আছে। একজন বললেন, আমাগো শেহরানের কপাল গো, মেলা সুন্দর বউ পাইছে। শেহরানরে ধইরা আনতো দেহি, পাশে খাড়াইলে কেমন দেহায়। এত কামে ব্যস্ত গো, বউ লুকাইতে বেড়া দিতাছে। কল্পার বেড়া দিছে আর অহন নিজের ঘরের পাশে বেড়া দিতাছে। সুন্দরী বউ বইলা কথা। দুইজন মহিলা হাসতে হাসতে বের হয়ে গেল। একটু পর তারা শায়েরকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে এলো। ধাক্কা দিয়ে পরির দিকে পাঠিয়ে দিল। শায়ের কোনো রকমে পরির গায়ে পড়া থেকে বেঁচে গেল। নিজেকে সামলে এসে পরির পাশে দাঁড়িয়ে বলল, তোমরা এখন যাও তো, অনেক হয়েছে, এবার যাও। একজন বললেন, বুঝি তো বউ লইয়া হন একলা থাকতে চাও, তা ভালা কইরা কইলেই পারো। একজন ধাক্কা দিল পরীকে। পরি গিয়ে পড়ল শায়েরের ওপর। পরবর্তী ধাক্কা দেওয়ার আগেই শায়ের এক হাতে পরীকে জড়িয়ে ধরে ঘুরিয়ে এনে বলে, তোমরা যাবে? এত রসিকতা আমার বউ পছন্দ করে না, যাও তো। হাসি তামাশা করতে করতে সবাই চলে গেল। শায়ের এখনো পরীকে আগের মতোই ধরে রেখেছে। খেয়াল হতেই শায়ের সরে দাঁড়িয়ে বলল, ক্ষমা করবেন, আপনাকে বাঁচাতে আপনাকে ছুতে হয়েছে।
আর কখনোই তা হবে না। আসলে ওনারা মজা করছিলেন। কিছু মনে করবেন না। পরি ঠায় দাঁড়িয়ে রইল সেখানেই। সায়ের পরীকে নিয়ে কলপারের দিকে গেল। পরি দিনের আলোতে চারদিকে চোখ বোলাতে লাগলো। সায়ের তার ছোট্ট ঘরের চারপাশে টিনের বেড়া দিয়ে ফেলেছে ইতিমধ্যে। এত কাজ সে কখন করলো? নিশ্চয়ই অনেক ভোরে উঠেছে ঘুম থেকে। তখনই মনে পড়ল কাল রাতে শেষ প্রহরে ঘুমিয়েছে সে। তাহলে সায়ের নিশ্চয়ই জেগেছিল। এসব ভাবতে ভাবতে কলপারে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। বাইরে আসতেই এসে দেখল সায়ের গামছা হাতে দাঁড়িয়ে আছে। পরি আসতেই সায়ের গামছা এগিয়ে দিল। পরিও নিয়ে মুখমণ্ডল মুছে নিল। তখনই দুটো মেয়ের আগমন ঘটে সেখানে। চম্পা দৌড়ে এসে জিজ্ঞাসা করে, শেহরান ভাই, আপনি বিয়ে করেছেন? করেছি। চম্পা আর কিছু জিজ্ঞাসা করার আগেই তার চোখ গেল পরির উপর। পরিও চম্পার চোখে চোখ রাখে। মেয়েটা বেশ শৌখিন মনে হলো পরির। চুলগুলো বেনুনি করা, চোখে গাঢ় কাজল দেওয়া আর ঠোঁটে লিপস্টিক। বোঝাই যাচ্ছে মেয়েটি সাজগোজ করা পছন্দ করে। কিন্তু হঠাৎই মেয়েটার চোখ দুটো ছলছল করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই পেছনের মেয়েটি এগিয়ে এসে বলে, শেহরান ভাই, কত সুন্দর নতুন ভাবি, আসমানের চাঁদের মতন। তা কেমন আছো ভাই? মেলাদিন পরে আইলা। ভালো, তুই কেমন আছিস? খুব ভালো আছি আমি। চম্পা দৌড়ে চলে গেছে। তা দেখে চামিলি হেসে বলল, আপা কষ্ট পাইছে ভাই, তোমার লাইকে কত রুমাল সেলাই করছে আর তুমি বিয়া কইরা আনলা। চামেলি হাসতে লাগলো। পরি অবাক হয়ে গেল। মেয়েটার কষ্টের কথা বলছে আর হাসছে, আজব। সায়ের চামেলিকে ঘরে যেতে বলে নিজেও পরীকে নিয়ে ঘরে এলো। পরীর সামনে কি সব বলছিল। পরি এখন কি ভাবছে? বড্ড সহজ সরল চামেলি, সব কথাতেই হাসবে। সুখ দুঃখ সব কিছুতেই ওর হাসি থামে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। পরি এতক্ষণ ঘরের বাইরের ছোট্ট উঠানে বসেছিল। এমনি এমনি নয়। খুশিনা ফুপু এক গাদা মহিলার সঙ্গে পরীকে সাক্ষাৎ করাচ্ছে। বিরক্তি হলেও চুপ থাকতে হচ্ছে পরীর। ইচ্ছা করছে ছুটে ঘরে চলে যেতে, কিন্তু পারছে না। সন্ধ্যা হয়ে আসছে, বিধায় খুশিনা পরীকে ঘরে যেতে বলল। ঘরে আসতেই পরি দেখল সায়ের ঘুমাচ্ছে। কাল রাতে একটু ঘুমাতে পারেনি সে, তাই সেই দুপুরে খেয়ে ঘুমিয়েছে। এখনও ওঠার নাম গন্ধ নেই। পরি কি করবে ভেবে পাচ্ছে না। একটাই ঘর, তাই অন্য কোথাও যেতে পারছে না। তাই জলচোখের উপর উঠে বসে রইল। রাতের খাবার খুশিনা ফুপু ওদের ঘরে এনে খাওয়ালো। তারপর তিনি চলে গেলেন। খাওয়ার পর পরীর শীত যেন তরতর করে বাড়ল। টিনের ঘরের ফাঁক দিয়ে নিশি এসে ঢুকেছে। পরি তাড়াতাড়ি কম্বল গায়ে জড়াতেই চোখ পড়ল সায়েরের দিকে। সে কাল রাতের মতোই বসে আছে। পরি ভাবল, আজকেও এভাবে বসে থাকবে নাকি? এই শীতে এভাবে বসে থাকাটা ঠিক বলে মনে হলো না পরির। তাই সে বলে, আজকেও কি এভাবে বসে থাকবেন নাকি? সায়ের বোধহয় অন্য কিছু ভাবছিল, তাই সে অপ্রস্তুত হয়ে বলে, বলছি ঘুমাবেন না? সারা রাত এভাবে বসে থাকার চিন্তা করছেন নাকি? সায়ের বেখেয়ালিভাবে বলে, ঘুমাবো কোথায়? আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? আপনি না সাহসী পুরুষ? তাহলে বউয়ের পাশে ঘুমাতে ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাবো কেন? ঘুমাতে কি কেউ ভয় পায়? দেখতেই তো পারছি ভয়ে কাঁপছেন। ভয়ে না শীতে কাঁপছি। বলতে বলতে সায়ের অপর পাশ দিয়ে পালঙ্কে উঠে বসে। পরি মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। রাত গভীর, ঘুমে মগ্ন পরি। শীতের মধ্যে কম্বলের উষ্ণতা বেশ লাগে পরির, কিন্তু হঠাৎই ওর ঘুম যেন হালকা হয়ে এলো। পরি অনুভব করছে কেউ ওর গায়ে হাত বিচরণ করছে, কিন্তু ও ঘুরতে পারছে না। শরীর এত ভারী হয়ে গেছে যে সে নড়তেই পারছে না। হাতটা যেন পরীর শাড়ির আঁচল টেনে ধরেছে। আঁচলটা জোরে টান দিতেই পরি যেন শক্তি ফিরে পেল। উঠে বসলো শয্যা ছেড়ে। এই শীতের মধ্যে দিয়েও পরি ঘামতে লাগলো। পরিযান পর্ব 27 এখানেই শেষ করছি। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।